নতুন বন্দোবস্তের কথা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কোনো নতুন বন্দোবস্তের দিকে এখনো যাত্রা শুরু করতে পারিনি। 9 মাস পরে আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছে পুরনো সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, সেই পুরনো কোর্ট, হাসিনার কোর্ট, সেই কোর্টের রেফারেন্স অনুযায়ী শপথ নিতে সে বাধ্য হয়েছে। তো বাংলাদেশ পুরনো বন্দোবস্তের মধ্যেই আছে। বাংলাদেশের সংবিধান বাতিল করা যায় নাই। হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পু এখনও তার পদে আছেন। তো আরও যা 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 কিছু আছে, গুটি কয়েক ধরেন ছিটে ফোটা ছানাপোনাকে ধরা হয়েছে। কিন্তু সরকার তো বলা হয় যে ছাত্র নেতারাই নিয়োগ দিয়েছে। 626 জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিল। তারা কে কোথায় গিয়েছে এর সম্পর্কে বাংলাদেশের জনগণ কিছুই জানে না। সরকার যেটা বলে নিয়োগ দিয়েছে মানে কি পুরো সরকার কি ছাত্ররা নিয়োগ দিয়েছে? হ্যাঁ, তাই ব্যাপারটা তা না। আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন সেনাবাহিনীর 6 জনের রেফারেন্স ছিল যেগুলো তারা বাদ দিয়েছে, কিন্তু আবার অনেকের রেফারেন্স নিতে হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা জিনিস বুঝতে হবে যে ধরেন আজকে আপনার চেয়ার থেকে আপনাকে সরিয়ে যদি আমরা আরেকজনকে বসানো হয়, লেট এডিশনই থাকছে। ব্যক্তির পরিবর্তনের সাথে তো সিস্টেম কিংবা কাঠামোর পরিবর্তন হয় না। আমরা কোনো রকম কোনো কাঠামোগত পরিবর্তন বাংলাদেশে করতে পারি না গত 5ই আগস্টের পরে। এটা আপনাকে প্রথমত স্বীকার করে নিতে হবে। যদি এটা হয়ে থাকে তাহলে যে সিস্টেমের বাই প্রোডাক্ট কিছু না, অনেক অনেক অন্যায় হয়। তার মানে দুর্নীতি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে। সিস্টেম তো আগের সিস্টেম। তো কারা করছে মানে ধরেন সিস্টেমের মধ্যে যারা সিস্টেমের সাথে রিলেটেড ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ হতে পারে, অভিযোগ থাকলে হতে পারে। খতিয়ে দেখাও, দুদকেও তাদের ব্যাপারে ফাইল দিয়েছে। খতিয়ে দেখা দরকার। আমরা এটা বারবার বলছি, খতিয়ে দেখেন। কারণ খতিয়ে দেখে 2-4 জন যদি কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকেও সেটা সামনে আসলে আমাদের জন্য একটা দায় মুক্তি হয়। আমরাও এগুলো নিয়ে যে অস্বস্তির মধ্যে থাকি সেই অস্বস্তি থেকে আমরাও বেরোতে পারি। মানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে ধরেন মানে অভিযোগটা কীরকম, যে অভিযোগটা হচ্ছে যে 120 কোটি টাকা কিংবা 112 কোটি টাকার কাগজ কেনা হয়েছে। সেখানে কোনো একটা মিডিয়া নিউজ করে দিল যে 400 কোটি টাকা নিয়ে গেছে, যেখানে প্রকল্পটাই হচ্ছে 112 কোটি টাকা। পরে আবার দেখলাম যে আবার অনেকে আরেকজনে গুছাই গেছে, বলছে যে না এখানে 20-30 কোটি টাকার একটা হয়তো বা ঘাপলা হয়েছে, যেটা এখনো দুদকে আছে ফাইলটা। কিন্তু আমাদের মিডিয়া ধরেন এত ফাস্ট গণ অভ্যুত্থানের পরে যে দ্রুত ধরেন নিউজ দিয়ে দিচ্ছে। এবং এখন ওই যে ফেসবুকে দেখবেন একটা চমৎকার মিম তৈরি করছিল ছেলেপেলে, চালায় দেন, সোর্স চালায় দেন। এটা ধরেন খুব ভালোভাবে ধরেন আওয়ামী গুজব বাহিনীরা প্রচার করতো। এখন ওই একই গুজব চলতেছে, গুজব বাহিনীরা সুন্দরভাবে চালাচ্ছে যে কোনো কিছু হইলেই। যেমন ধরেন আজকে একটা নিউজ দেখতেছিলাম যে কোনো একটা মিডিয়া থেকে চাকরিচ্যুত একজন সাংবাদিককে অন্য আরেকটা মিডিয়াতে চাকরি দেওয়ার জন্য নাকি এনসিপির কোনো এক নেতা সুপারিশ করেছে। তা এনসিপির আর এক নেতা ওই হাউজের এডিটর, আমি সঙ্গত কারণে নাম বলতেছি না, হাউজের এডিটরকে ফোন দিছে যে আপনি যে বললেন, আপনারা যে করলেন, নিউজ করলেন যে কোনো একজন নেতার সুপারিশে আপনি এটা করেছেন, নেতার নাম বলেন। উনি নাম বলতে পারেন না। তার মানে কি ব্যাপারটা হচ্ছে আপনি চালাই দেন, উনি থতমত, কোনো উত্তর নেই। কিন্তু নিউজ করে কিন্তু না চালাই দেন কিছু, কিন্তু একেবারে আপনার এই যে রেলওয়ের যে সুপারিশের ফোন আলাপ, রেলওয়ের মহাপরিচালকের সামনের চেয়ারে বসে আপনার যে তানভীর করা হয়েছে, আপনাদের যে যারা এনসিপি থেকে বহিষ্কার করেছেন সালাউদ্দিন তানভীর, ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের খুব একটা ব্যাখ্যা দিতে পারে নাই। না এখনো দিতে পারেন, এটা তদন্ত হচ্ছে, এটা দুদকে আছে এখন। এই ফাইলটা দুদকে আছে এবং আমরা চাই এটা পরিষ্কার হয়ে আসুক, দুদক এটা সুন্দরভাবে পরিষ্কার করে আনুক। সো এইটা ব্যাপারটা হচ্ছে যে মানে যা কিছু ঘটতেছে এটা সত্য যে আমাদের প্রত্যাশার পারদ অনেক উপরে উঠছিল 5 তারিখে। কিন্তু বাস্তবতাটা যেটা আমরা নিজেরা যেটা ফিল করি সেটা হচ্ছে যে নতুন যে বন্দোবস্তের কথা আমরা বলছিলাম, আমরা বাংলাদেশের পুরনো বন্দোবস্ত থেকে চুল পরিমাণ যারা এখানকার স্টেক হোল্ডার তাদের কাউকে সরাতে পারিনি। এবং এখানে আমাদের খুবই শ্রদ্ধেয় 2 জন রাজনীতিবিদ আছেন। ওনারা আমার বয়সে এবং ধরেন অভিজ্ঞতায় 2 জনেই সিনিয়র। ওনাদের পার্টির ঠিক আগের জায়গাতেই আছেন। তাহলে বাংলাদেশ সেই একই 72-এর সাংবিধানিক বন্দোবস্ত থাকবে, একই রকম ক্ষমতা কাঠামো থাকবে, একই রকম নির্বাচনী ব্যবস্থা থাকবে, একই রকম ধরনের রাষ্ট্র থাকবে, একই রকম পুলিশ থাকবে, একই রকম সেনাবাহিনী থাকবে, একই রকম ব্যুরোক্রেসি থাকবে। এবং আপনি আশা করবেন যে বাংলাদেশে দুর্নীতি হবে না। তাহলে মানুষ আপনি কোত্থেকে আনবেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপি সরকারের মুখপাত্র কিনা কিংবা সরকারকে এনসিপি চালায় কিনা, এইটা মানে সর্বতই আসলে ধরেন আমাদের বাস্তবসম্মতভাবে চিন্তা করা দরকার যে এনসিপি গঠন হয়েছে ধরেন 2-2.5 মাস আগে, সরকারের বয়স 9 মাস।
এবং না, সরকার তখনও যখন তখনও আমি আসছি, সরকার যখন গঠন হয়েছিল তখন সকল রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতেই সরকার গঠন হয়েছে। হ্যাঁ, তার মানে যদি কারোর কোনো আপত্তি থাকতো কোথাও, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ বাধা দিত, বাধা দেয়নি। এবং সরকার বড় বড় কাজ বেশিরভাগই শুরুর দিকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে করেছে। তখন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, জাতীয় নাগরিক কমিটি ছিল। এনসিপি হওয়ার পরে এই দুইটা সংগঠন আপনি বলতে পারেন যে এখন প্রায় ইনঅ্যাক্টিভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি প্রায় ইনঅ্যাক্টিভ। এটার কার্যক্রম আসলে ওই অর্থে নাই। তো ধরেন আপনি রাজনৈতিক দলগুলোর হিসেব করে যদি সরকারকে দেখেন, এটা বাস্তবতা হচ্ছে এই সরকারের উপরে সবার স্টেক আছে। আমি মনে করি যে সবচেয়ে কম স্টেক এনসিপির, সবচেয়ে কম স্টেক, কারণ এনসিপি হচ্ছে নতুন। স্টেক কিভাবে নিতে হয় প্র্যাকটিসটা এসে, কিন্তু এই যে বলা হয় যে আপনাদের এই এনসিপির ছাত্র প্রতিনিধি দুইজন সরকারে আছে, এখানে আরেকটা ব্যাপার আছে, এনসিপির না, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা এনসিপিতে আসবে কিনা, ইভেন একজন বলছে সে বিএনপিতেও যেতে পারে। সো এটা এখনো কনফার্ম না। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা 15 বছরের ফ্যাসিস্ট শাসনের মধ্যে সরকার, রাষ্ট্র, দল, প্রতিষ্ঠান সব কিছু একাকার হয়ে, মানে শেখ হাসিনাকে বললেই পুলিশকে বলা হচ্ছে, রাষ্ট্রকে বলা হচ্ছে, ব্যুরোক্রেসিকে বলা হচ্ছে, আর্মিকে বলা হচ্ছে, সরকারকে বলা হচ্ছে, পার্লামেন্টকে বলা হচ্ছে, জুডিশিয়ারিকে বলা হচ্ছে। যে ব্যাপারটা ছিল, বাংলাদেশ কিন্তু এখন আর ওই পর্যায়ে নেই। বাংলাদেশ একটা নেগেটিভভাবে এই মুহূর্তে অন্তত ধরেন সবাই আলাদা। ব্যুরোক্রেসির মতো আছে, আর্মির মতো আছে, জুডিশিয়ারির মতো আছে। ধরেন জুডিশিয়ারির ঘটনা, ধরেন আন্দোলন প্রশ্নে আরেকটা জিনিস বলি, আরেকটা মজার বিষয়, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য, অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য যে আন্দোলন চলতেছে গত কয়েকদিন ধরে, আপনাদের দলের লোকজন যেটা করতেছেন, এইখানে ধরেন জুডিশিয়ারি যেটা করছে, নির্বাচনের যে ট্রাইব্যুনালটা, আপনার আরজিটা ছিল একরকম, উনি আইনের মানুষ, উনি আরো ভালো বুঝবেন, আরজি ছিল একরকম, 5 তারিখের পরে আরজি চেঞ্জ হয়ে যাচ্ছে। আরজি আবার করতেছেন তৃতীয় পক্ষের একজন ব্যক্তি, এবং 5 বছরে শুনানি হয়েছে 32টা, 4 মাসে শুনানি হয়েছে 19টা, খুব ফাস্ট ট্রেন হয়ে গেছে। আবার এটার যারা ডিফেন্স পক্ষ, নির্বাচন কমিশন, তারা উপস্থিতি ছিলেন না, উপস্থিত না থেকে রায় দিয়ে দিলেন। পরে দেখা গেল ওনারা কোনো আপিলও করলেন না হাইকোর্টে, আপিল না করে ওনারা গেজেট প্রকাশ করে দিলেন নির্বাচন কমিশন, যাতে করে নির্বাচন কমিশনের উপরে আমাদের সন্দেহ ঘনীভূত হচ্ছে যে তারা আসলে কি করতে চায়। আবার পরে গিয়ে ধরেন একটা রিট করা হয়েছে যে ওনাকে যাতে শপথ নিতে না দেওয়া হয়, সেই রিটের নোটিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এটা ওনারা জানেন, জানার পরে ওনারা কিন্তু 3 দিন ধরে আন্দোলন করতেছে। মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলেও, মানে আমি সরকারের পক্ষ নিয়ে বলছিলাম, বাস্তবতাটা হচ্ছে এটা, চাইলেও ধরেন শপথ পড়াতে পারবে না। যেটা দুঃখজনক, যেটা ধরেন অনেক অপরাধ হয়তোবা করেছে, অনেক দোষ হয়তোবা আছে, কিন্তু তারপরেও আসিফ মাহমুদের মতো ছেলেকে যে এই গণ অভ্যুত্থানের ফেস, জুলাই গণ অভ্যুত্থানের ফেস, আমাদের একটা মিনিমাম সম্মান দেখানো উচিত ছিল, যেটা করা হয়নি। কিন্তু এই যে উত্তর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক বসালেন, হচ্ছে যে হাসিনার যে ধরেন মনে করেন জুতা মারা ছবি আর আসিফের জুতা মারা ছবিকে এখন বিএনপির ছেলেরাই বলতেছে যে এই যে রিটার্ন তুমি পেয়ে গেছো, এবং ছাত্রলীগের পেজ থেকে এটা শেয়ার দেওয়া, তারা শেয়ার হয়েছে, আমাদের ছাত্রলীগের পেজ থেকে এটা শেয়ার করেছে। এটা খুবই ধরেন আইরনি হয়েছে, এটা খুবই মজার ব্যাপার না। কিন্তু এই যে আমি যেটা বলছি যে আপনারা ইশরাক হোসেনকে বিভিন্ন আইনের ফাঁক করে ফেলছেন, আপনারা বলছেন যে এটি তো পুরনো বন্দোবস্ত, আইনের কথা বলছেন, রায় আছে তারপরেও, কিন্তু আবার এই যে উত্তর সিটি কর্পোরেশনে আপনারা আসিফ মাহমুদ যাকে বললেন, তার সুপারিশে একজন প্রশাসক বসানো হলো। না, ওটা তো আইন করে সরকার ধরেন 12টা সিটি কর্পোরেশনের সকল পদ তো ধরেন বাতিল করে দেওয়া হয়েছিল, এবং তারপরে প্রশাসক বসাইছে। সেটা তো ওই সময় একটা নির্বাহী আদেশে করাই হয়েছে, এটা তো নির্বাহী আদেশে করা। এবং এখানে আরেকটা পয়েন্টও আছে যে নির্বাহী আদেশে যখন এটা বাতিল করা হয়, এরকম আইনের ব্যাখ্যা আমি শুনেছি যে তারপরে যে মামলাটা চলেছে, ওই মামলাটারই আসলে গ্রাউন্ড থাকে না, কারণ ওই পদটা তো তখন বাতিলই হয়ে গেছে, এই গ্রাউন্ডটা থাকে না। তো নির্বাহী এখন আপনি ধরেন এটাকে এই নির্বাহী ক্ষমতা তো সরকারের কাছে আছেই, সরকার চাইলে আপনার ধরেন এটা করতে পারে। এবং ওই যে 106 সংবিধানের 106 অনুচ্ছেদ, তাকে নির্বাহী কার্যক্রম করার জন্যই তো আসলে দায়িত্বটা দেওয়া হয়েছে। এই নির্বাহী ক্ষমতা তার কাছে আছে, সেটা সে ভুল করেছে না ঠিক করেছে, অন্যায় করেছে না, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সেটা তো লিগ্যালি করেছে, আমি এটা বলছি। এই জায়গাটায় আমি একটু প্রশ্ন রেখেই যে জানি না সবটুকু কথা শুনতে পারবো কিনা, আপনারা যেই নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনাদের নিয়ে বিরাট একটি যেই আলাপটি আছে যে একটি দলের এখনো কোনো গঠনতন্ত্র নেই, আপনারা নতুন বন্দোবস্তে, যেমন বিএনপির কথা যদি বলি, সেটি বাস্তবায়ন হবে কি হবে না সেটি পরের হিসাব, 31 দফা জনগণের সামনে আছে, কিন্তু নতুন বন্দোবস্তের রূপরেখা এনসিপি কি আসলে সাধারণ মানুষের সামনে? আমরা পুরোটা আমরা দিতে পারিনি, এটা সত্য, তবে আমরা অলরেডি ঐক্যমত কমিশনের কাছে একটা মৌলিক সংস্কারের একটা রূপরেখা, কিন্তু জনগণের কাছে দেয়া, এটা আমরা খুব শীঘ্রই জনগণের সামনে নিয়ে আসবো।